একদা আমার শয়নকক্ষে আরাম কেদারায় বসিয়া ভারত ললনার জীবন সম্বন্ধে চিন্তা করিতেছিলাম। আমাদের দ্বারা কি দেশের কোনো ভালো কাজ হইতে পারে না, এসব ভাবিতেছিলাম। সে সময় মেঘমুক্ত আকাশে শারদীয় পূর্ণিমার শশধর পূর্ণ গৌরবে শোভমান ছিল। কোটি কোটি তারকা শশীকে বেষ্টন করিয়া হীরক প্রবায় দেদীপ্যমান ছিল। মুক্ত বাতায়ন হইতে কুমুদী স্নাত উদ্যানটি স্পষ্টই আমার দৃষ্টিগোচর হইতেছিল। একবার মৃদু স্নিগ্ধ সমীরণ শেফালি সৌরভ বহিয়া আনিয়া ঘরখানি আমোদিত করিয়া দিতেছিল। দেখিলাম সুধাকরের পূর্ণকান্তি, কুসুমের সুমিষ্ট সৌরভ, সমীরণের সুমন্দ হিল্লোল, রজত চন্দ্রিকা, ইহারা সকলে মিলিয়া আমার স্বাদের উদ্যানে এক অনির্বচনীয় স্বপ্নরাজ্য রচনা করিয়া ফেলিয়াছে। তদ্দর্শনে আমি আনন্দে আত্মহারা হইলাম, যেন জাগিয়া স্বপ্ন দেখিতে লাগিলাম। ঠিক বলিতে পারি না আমি তন্দ্রাভিভূত হইয়াছিলাম কি না, কিন্তু যতদূর মনে পড়ে আমার বিশ্বাস আমি জাগ্রত ছিলাম। সহসা আমার পার্শ্বে একটি ইউরোপীয় রমণীকে দণ্ডায়মনা দেখিয়া বিস্মিত হইলাম। তিনি কি প্রকারে আসিলেন বুঝিতে পারিলাম না। তাহাকে আমার পরিচিতা ভগিনী সারা বলিয়া বোধ হইল। ভগিনী সারা সুপ্রভাত বলিয়া আমাকে অভিবাদন করিলেন। আমি মনে মনে হাসিলাম। এমন শুভ্র জ্যোৎস্না প্লাবিত রজনীতে তিনি বলিলেন সুপ্রভাত। তাহার দৃষ্টিশক্তি কেমন! যাহা হোক, প্রকাশ্যে আমি প্রত্যুত্তরে বলিলাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি আমাদের বাগানে বেড়াইতে আসিবেন কি? আমি মুক্ত বাতায়ন হইতে আবার পূর্ণিমা চন্দ্রের প্রতি চাহিলাম। ভাবিলাম, এই সময় যাইতে আপত্তি কি? চাকরের এখন গভীর নিদ্রামগ্ন। এই অবসরে ভগিনী সারার সমবিহারে বেড়াইয়া বেশ একটু আনন্দ উপভোগ করা যাইবে। দার্জিলিং অবস্থানকালে আমি সর্বদাই ভগিনী সারার সহিত ভ্রমণ করিতাম। কতদিন উদ্ভিদ কাননে বেড়াইতে বেড়াইতে উভয়ে লতাপাতা সম্বন্ধে, ফুলের লিঙ্গ নির্ণয় সম্বন্ধে কত তর্ক বিতর্ক করিয়াছে, সেসব কথা মনে পড়িল। ভগিনী সারা সম্ভবত আমাকে তদ্রূপ কোনো উদ্যানে লইয়া যাইবার নিমিত্তে আসিয়াছেন। আমি বিনা বাক্য ব্যয়ে তাহার সহিত বাহির হইলাম। ভ্রমণকালে দেখি কি, এই যেন সে জ্যোৎস্নাময়ী রজনী নহে, এ যে দিব্য প্রভাত। নগরের লোকেরা জাগিয়া উঠিয়াছে, রাজপথের লোকে লোকারণ্য। কি বিপদ! আমি দিনের বেলা এভাবে পথে বেড়াইতেছে, ইহা ভাবিয়া জড়সড় হইলাম। যদিও পথে একজনও পুরুষ দেখিতে পায় নাই। পথিকায় স্ত্রীলোকেরা আমার দিকে চাহিয়া হাস্য পরিহাস করিতেছিল। তাহাদের ভাষা না বুঝিলেও ইহা স্পষ্ট বুঝিলাম যে তাহাদের উপহাসের লক্ষ্য আমি। সঙ্গিনীকে জিজ্ঞাসা করিলাম, উহারা কি বলিতেছে? উত্তর পেলাম, উহারা বলে যে আপনি অনেকটা পুরুষ ভাবাপন্ন। পুরুষ ভাবাপন্ন, ইহার মানে কি? ইহার অর্থ এই যে আপনাকে পুরুষের মতো ভীরু ও লজ্জানম্র দেখায়। পুরুষের মতো লজ্জানম্র? এমন ঠাট্টা, এরূপ উপহাস তো কখনো শুনি নাই। ক্রমে বুঝিতে পারিলাম আমার সঙ্গিনী যে দার্জিলিংবাসী ভগিনী সারা নহেন, ইহাকে কখনো দেখি নাই। ওহো, আমি কেমন বোকা! একজন অপরিচিতার সহিত হঠাৎ চলিয়া আসিলাম। কেমন একটু বিস্ময় ও ভয়ে অভিভূত হইলাম। আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত ও ঈষৎ কম্পিত হইল। তাহার হাত ধরিয়া চলিতেছিলাম কিনা, তিনি আমার হস্তকম্পন অনুভব করিয়া সস্নেহে বলিলেন, আপনার কি হইয়াছে? আপনি কাঁপিতেছেন যে? এরূপে ধরা পড়ায় আমি লজ্জিত হইলাম। ইতস্ত করিয়া বলিলাম, আমার কেমন একটু সংকোচ বোধ হইতেছে। আমরা পর্দাসীন স্ত্রীলোক, আমাদের বিনা অবগুণ্ঠনে বাহির হইবার অভ্যাস নাই। আপনার ভয় নাই, এখানে আপনি কোনো পুরুষের সম্মুখে পড়িবেন না। এদেশের নাম নারীস্থান। এখানে স্বয়ং পুণ্য নারী বেশি রাজত্ব করে। ক্রমে নগরের দৃশ্যাবলী দেখিয়া আমি অন্যমনস্ক হইলাম। বাস্তবিক পথের উভয় পার্শ্বস্থিত দৃশ্য অতিশয় রমণীয় ছিল। সুশীল অম্বর দর্শনে মনে হইল যেন ইতপূর্বে আর কখনো এত পরিষ্কার আকাশ দেখি নাই।
একটি তৃণাচ্ছাদিত প্রান্তর দেখিয়া ভ্রম হইল, যেন হরিত মখমলের গালিচা পাতা রহিয়াছে। ভ্রমণকালে আমার বোধ হইতেছিল যেন কোমল মসনদের উপর বেড়াইতেছে। ভূমির দিকে দৃকপাত করিয়া দেখি পথটি শৈবাল এবং বিবিধ পুষ্পে আবৃত। আমি তখন সানন্দে বলে উঠি, আহা কি সুন্দর! ভগিনী সারা জিজ্ঞাসা করিলেন, আপনি এসব পছন্দ করেন কি? আমি তাহাকে ভগিনী সারাই বলিতে থাকিলাম এবং তিনিও আমার নাম ধরিয়া সম্বোধন করিতেছেন। হ্যাঁ, এইসব দেখিতে বড়ই চমৎকার, কিন্তু আমি এই সুকুমার কুসুম স্তবক পদদলিত করিতে চাই না। সেজন্য ভাবিবেন না প্রিয় সুলতানা, আপনার পদস্পর্শে এই ফুলের কোনো ক্ষতি হইবে না। এগুলো বিশেষ এক জাতীয় ফুল, ইহা রাজপথেই রোপণ করা হয়। দুই ধারে পুষ্পচূড়াধারী পাদব শ্রেণী সহস্রের শাখা দুলাইয়া দুলাইয়া যেন আমার অভ্যর্থনা করিতেছিল। দুরাগত কেতকী সৌরভে দিক পরিপূরিত ছিল। সে সৌন্দর্য ভাষায় ব্যক্ত করা দুঃসাধ্য। আমি মুগ্ধ নয়নে চাহিয়া দেখিতে দেখিতে বলিলাম, সমস্ত নগরখানি একটু কুঞ্জন ভবনের মতো দেখায়, যেন ইহা প্রকৃতির রানীর লীলা কানন। আপনাদের উদ্যান রচনার নৈপুণ্য অত্যন্ত প্রশংসনীয়। ভারতবাসী ইচ্ছা করিলে কলিকাতাকে ইহা অপেক্ষা অধিক সুন্দর পুষ্পোদ্যানে পরিণত করিতে পারেন। তাহাদিগকে অনেক গুরুতর কার্য করিতে হয়, তাহারা কেবল পুষ্পবনের উন্নতিকল্পে অধিক সময় ব্যয় করা অনাবশ্যক মনে করিবে। ইহা ছাড়া তাহারা আর কি বলিতে পারেন? জানেন তো, অলসেরা অতিশয় বাকপটু হয়। আমার বড় আশ্চর্য বোধ হইতেছিল, সে দেশের পুরুষেরা কোথায় থাকে? রাজপথে শতাধিক ললনা দেখিলাম, কিন্তু পুরুষ বলিতে একটি বালক পর্যন্ত দৃষ্টিগোচর হইল না। শেষে কৌতূহল গোপন করিতে না পারিয়া জিজ্ঞেস করিলাম, পুরুষেরা কোথায়? উত্তর পাইলাম, যেখানে তাহাদের থাকা উচিত সেইখানে, অর্থাৎ তাহাদের উপযুক্ত স্থানে। ভাবিলাম, তাহাদের উপযুক্ত স্থান আবার কোথায়? আকাশে না পাতালে? পুনরায় বলিলাম, মাফ করিবেন, আপনার কথা ভালো মতো বুঝিতে পারিলাম না। তাহাদের উপযুক্ত স্থানের অর্থ কি আসলে? ওহো, আমার কি ভ্রম! আপনি আমাদের নিয়মাচার জ্ঞাত নহেন, এ কথা আমার মনেই ছিল না। এদেশে পুরুষ জাতি গৃহ অভ্যন্তরে অবরুদ্ধ থাকে, কি যেমন আমরা অন্তঃপুরে থাকি সেই রূপে তাহারা থাকেন নাকি? হ্যাঁ, ঠিক তদ্রূপে। বাহ, কি আশ্চর্য ব্যাপার বলিয়া আমি উচ্চ হাস্য করিলাম। ভগিনী সারাও হাসিলেন। আমি প্রাণে বড় আরাম পাইলাম। পৃথিবীতে অন্তত এমন একটি দেশও আছে যেখানে পুরুষ জাতি অন্তঃপুরে অবরুদ্ধ থাকে। ইহা ভাবিয়া অনেকটা সান্ত্বনা অনুভব করা গেল। তিনি বলিলেন, ইহা কেমন অন্যায় যে নিরীহ রমণী অন্তঃপুরে আবদ্ধ থাকে আর পুরুষেরা মুক্ত স্বাধীনতা ভোগ করে? কি বলেন সুলতানা, আপনি ইহা অন্যায় মনে করেন না? আমি আজন্ম অন্তঃপুরবাসিনী, আমি এ প্রথাকে অন্যায় মনে করিব কি রূপে? প্রকাশ্যে বলিলাম, অন্যায় কিসের? রমণী স্বভাব দুর্বলা, তাহাদের পক্ষে অন্তঃপুরের বাহিরে থাকা নিরাপদ নহে। হ্যাঁ, নিরাপদ নহে ততদিন যতদিন পুরুষ জাতি বাহিরে থাকে। তা কোনো বন্যজন্তু কোনো একটা গ্রামে আসিয়া পড়িলেও তো সেই গ্রামখানি নিরাপদ থাকে না, কি বলেন? তাহা ঠিক, হিংস্র জন্তুটা ধরা না পড়া পর্যন্ত গ্রামটি নিরাপদ হইতে পারে না। মনে করুন, কতগুলো পাগল যদি বাতুলাশ্রম হইতে বাহির হইয়া পড়ে, আর তাহারা অশ্ব গবাদি এমনকি ভালো মানুষের প্রতিও নানা প্রকার উপদ্রব উৎপীড়ন আরম্ভ করে, তবে ভারতবর্ষের লোকে কি করিবে? তবে তাহারা পাগলগুলোকে ধরিয়া পুনরায় বাতুলাগারে আবদ্ধ করিতে প্রয়াস পাইবে। বেশ, বুদ্ধিমান লোককে বাতুলালয়ে আবদ্ধ রাখিয়া দেশের সমস্ত পাগলকে মুক্তি দেওয়াটা বোধ হয় আপনি ন্যায়সঙ্গত মনে করেন না? না, অবশ্যই না। শান্তশিষ্ট লোককে বন্দি করিয়া পাগলকে মুক্তি দিবে কে? কিন্তু কার্যত আমাদের দেশে আমরা ইহাই দেখিতে পাই। পুরুষেরা যাহারা নানা প্রকার দুষ্টামি করে বা অন্তত করিতে সক্ষম, তাহারা দিব্য স্বাধীনতা ভোগ করে, আর নিরীহ কোমলাঙ্গী অবলা বন্দিনী থাকে। আপনারা কিরূপে তাহাদিকে মুক্তি দিয়া নিশ্চিন্ত থাকেন? জানেন ভগিনী সারা, সামাজিক বিধি ব্যবস্থার উপর আমাদের কোনো হাত নাই। ভারতে পুরুষ জাতি প্রভু, তাহারা সমুদয় সুখ সুবিধা ও প্রভুত্ব আপনাদের জন্য হস্তগত করিয়া ফেলিয়াছে, আর সরল অবলাকে অন্তঃপুরের রূপ পিঞ্জরে রাখিয়াছে। ওডিতে শিখিবার পূর্বেই আমাদের ডানা কাটিয়া দেওয়া হয়। তদ্ব্যতীত সামাজিক রীতিনীতির কত শত কঠিন শৃঙ্খল পদে পদে জড়াইয়া আছে। তাই তো আমার বলিতে ইচ্ছা হয়, দোষ কার? বন্দী হয় কে?
কিন্তু বলি, আপনারা ওসব নিগড় পড়েন কেন? না পড়িয়া কি করি? জোর যার মূল্যুক তার, যাহার বল বেশি সেই স্বামিত্ব করিবে, ইহাই অনিবার্য। কেবল শারীরিক বল বেশি হইলেই কেহ প্রভুত্ব করিবে, ইহা আমরা স্বীকার করি না। সিংহ কি বল বিক্রমে মানব অপেক্ষা শ্রেষ্ঠ নহে? তাই বলিয়া কি কেশরী মানব জাতির উপর প্রভুত্ব করিবে? আপনাদের কর্তব্যের ত্রুটি হইয়াছে, সন্দেহ নাই। আপনারা সমাজের উপর কর্তৃত্ব ছাড়িয়া একাধারে নিজের প্রতি অত্যাচার এবং স্বদেশের অনিষ্ট দুই করিয়াছেন। আপনাদের কল্যাণে সমাজ আরো উন্নত হইত। আপনাদের সাহায্য অভাবে সমাজের অর্ধেক শক্তি দুর্বল এবং অবনত হইয়া পড়িয়াছে। শুনুন ভগিনী সারা, যদি আমরা এই সমাজের সমুদয় কার্য করি, তবে পুরুষেরা কি করিবে? তাহারা কিছুই করিবে না। তাহারা কোনো ভালো কাজের উপযুক্ত নহে। তাহাদিকে ধরিয়া অন্তঃপুরে বন্দি করিয়া রাখুন। কিন্তু ক্ষমতাশালী নরবর দিককে চতুষ্প্রাচীরের অভ্যন্তরে বন্দি করা কি সম্ভব? না, সহজ ব্যাপার। আর তাহা যদি সাধিত হয়, তবে দেশের যাবতীয় কার্য যথা রাজকার্য, বাণিজ্য ইত্যাদি সকল কাজই অন্তঃপুরে আশ্রয় গ্রহণ করিবে যে। এবার ভগিনী সারা কিছু উত্তর দিলেন না। সম্ভবত আমার ন্যায় অজ্ঞান তমাচ্ছন্ন অবলাই সহিত তর্ক করা তিনি অনাবশ্যক মনে করিলেন। ক্রমে আমরা ভগিনী সারার গৃহতোরণে উপনীত হইলাম। দেখিলাম বাড়িখানি একটি বৃহৎ হৃদয়াকৃতি উদ্যানের মধ্যস্থলে অবস্থিত। এ ভাবটি কি চমৎকার! ধরিত্রীর জননীর হৃদয়ের মানবের ভাসভবন। বাড়ি বলিতে একটি টিনের বাঙ্গালা মাত্র, কিন্তু সৌন্দর্য এবং নৈপুণ্যে ইহার নিকট আমাদের দেশের বড় বড় রাজপ্রাসাদ পরাজিত। সাজসজ্জা কেবল নয়নাবিরাম ছিল, তাহা ভাষায় বর্ণনীয় নহে, তাহা কেবল দেখিবার জিনিস। আমরা উভয়ে পাশাপাশি উপনিবেশ করিলাম। তিনি সেলাই করিতে আরম্ভ করিলেন। একটি খঞ্চি পোষে রেশমের কাজ করা হইতেছিল। ভগিনী সারা জিজ্ঞেস করিলেন, আমিও সেলাই জানি কিনা। আমি বলিলাম, আমরা অন্তঃপুরে থাকি, সেলাই ব্যতীত অন্য কোনো কাজ আমরা জানি না। কিন্তু এদেশের অন্তঃপুরবাসীদের আমরা কারচুরের কাজ দিয়া নিশ্চিন্ত হইতে পারি না। এই বলিয়া তিনি হাসিলেন। পুরুষদের এতখানি সহিষ্ণুতা কই যে তাহারা ধৈর্যের সহিত সূচে সুতা পরাইবে? তাহা শুনিয়া আমি বলিলাম, তবে কি কারচুরের কাজগুলি সব আপনিই করিয়াছেন? তাহার ঘরে বিবিধ ত্রিপদীর উপর নানা প্রকার শলমা চুমকির কারুকার্য খচিত বস্ত্রাবরণ ছিল। তিনি বলিলেন, হ্যাঁ, এসব আমারই সহস্ত প্রস্তুত। আপনি কিরূপে সময় পান? আপনাকে তো অফিসের কাজও করিতে হয়, না কি বলেন? হ্যাঁ, আমি সমস্ত দিন রসায়নাগারে আবদ্ধ থাকি না। আমি 2 ঘন্টায় দৈনিক কর্তব্য শেষ করি। 2 ঘন্টায়? আপনি এ কি বলেন? 2 ঘন্টায় আপনার কার্য শেষ হয়? আমাদের দেশে রাজকর্মচারীগণ যেমন ম্যাজিস্ট্রেট, মুনশেফ, জজ প্রমুখ প্রতিদিন 7 ঘন্টা কাজ করিয়া থাকেন। আমি ভারতের রাজপুরুষদের কার্যপ্রণালী দেখিয়াছি। আপনি কি মনে করেন যে তাহারা 7-8 ঘন্টা অনবরত কাজ করে থাকেন? নিশ্চয়ই, বরং এতদপেক্ষা অধিক পরিশ্রমী করেন। না প্রিয় সুলতানা, ইহা আপনার ভ্রম। তাহারা অলসভাবে ভ্যাত্রাসনে বসিয়া ধূমপানের সময় অতিবাহিত করেন। কেহ আবার অফিসে থাকিয়া ক্রমাগত 2-3টে চুরট ধ্বংস করেন। তাহারা মুখে যত বলেন, কার্যত তত করেন না। রাজপুরুষেরা যদি কিছু করেন, তাহা এই যে কেবল তাহাদের নিম্নতম কর্মচারীদের ছিদ্রান্বেষ। মনে করেন, একটি চুরট ভস্মীভূত হইতে অর্ধ ঘন্টা সময় লাগে, আর কেহ দৈনিক 12টি চুরট ধ্বংস করে। তবে সেই ভদ্রলোকটি প্রতিদিন ধূমপানে মাত্র 6 ঘন্টা সময় ব্যয় করেন। তাই তো, অথচ ভাতৃ মহোদয়গণ জীবিকা অর্জন করেন। এই অহংকারই বাঁচেন না। ভগিনী সারার সহিত বিবিধ প্রসঙ্গ হইল। শুনিলাম তাহাদের নারী স্থান কখনো মহামারী রোগে আক্রান্ত হয় না, আর তাহারা আমাদের ন্যায় স্থলধর মশার দংশনেও অধীর হন না। বিশেষ একটি কথা শুনিয়া আমি অত্যন্ত বিস্মিত হইলাম। নারী স্থানে নাকি কাহারও অকাল মৃত্যুও হয় না। তবে বিশেষ কোনো দুর্ঘটনা হইলে লোকে অপ্রাপ্ত বয়সে মরে, সে স্বতন্ত্র কথা। ভগিনী সারা আবার হিন্দুস্তানের অসংখ্য শিশু মৃত্যুর সংবাদে অবাক হইলেন। তাহার মতে যেন এই ঘটনা সর্বাপেক্ষা অসম্ভব। তিনি বলিলেন যে প্রদীপ সবেমাত্র তৈল সলিতা যোগে জ্বলিতে আরম্ভ করিয়াছে, সে কেন নির্বাপিত হইবে? যে নব কিশলয় সবেমাত্র অঙ্কুরিত হইয়াছে, সে কেন পূর্ণতা প্রাপ্তির পূর্বে ঝরিবে? ভারতে প্লেগ সম্বন্ধে অনেক কথা হইল। তিনি বলিলেন, প্লেগটি কিছুই নহে, কেবল দুর্ভিক্ষ পীড়িত লোকেরা নানান রোগের আধার হইয়া পড়ে।
একটু অনুধাবন করিলে স্পষ্ট প্রতীয়মান হয়, গ্রাম অপেক্ষা নগরে প্লেগ বেশি, নগরের ধনী অপেক্ষা নির্ধনের ঘরে প্লেগ বেশি হয়, এবং প্লেগে দরিদ্র পুরুষ অপেক্ষা দরিদ্র রমণী অধিক মারা যায়। সুতরাং বেশ বোঝা যায় প্লেগের মূল কথা, মূল কারণ দেশে অন্নভাব। আমাদের এখানে প্লেগ বা ম্যালেরিয়া আসুক দেখি, তাই তো? ধনধান্যপূর্ণা নারী স্থানে ম্যালেরিয়া কিংবা প্লেগের অত্যাচার হইবে কেন? প্লিহাস্পিত উদর ম্যালেরিয়া ক্লিষ্ট বাঙ্গালায় দরিদ্র গিগের অবস্থা স্মরণ করিয়া আমি নীরবে দীর্ঘশ্বাস ত্যাগ করিলাম। অতঃপর তিনি আমাকে তাহাদের রন্ধনশালা দেখাইবার জন্য লইয়া গেলেন। অবশ্য যথাবিধি পর্দা করিয়া যাওয়া হইয়াছিল। এ কি রন্ধনগৃহ না নন্দনকানন? রন্ধনশালার চতুর্দিকে সবজি বাগান এবং নানান প্রকার তরিতরকারির লতাগুল্লে পরিপূর্ণ। ঘরের ভিতর ধূম বা ইন্ধনের কোনো চিহ্ন নাই। মেজখানি অমল ধবল মর্মর প্রস্তর নির্মিত এবং মুক্ত বাতায়নগুলি সদ্য প্রস্ফুটিত পুষ্পদামে সুসজ্জিত। আমি বিস্ময়ে জিজ্ঞাসা করিলাম, আপনারা রাঁধেন কি রূপে? কোথাও তো অগ্নি জ্বালিবার স্থান দেখিতেছি না। তিনি বলিলেন, সূর্য তাপে রান্না হয়। অতঃপর কিরূপে সৌরকর একটি নলের ভিতর দিয়ে আইসে সেই নলটা তিনি আমাকে দেখালেন। কেবল ইহাই নহে, তিনি তৎক্ষণাৎ একপাত্র ব্যঞ্জন যাহা পূর্ব হইতে তথায় রন্ধনের নিমিত্ত প্রস্তুত ছিল রাধিয়া আমাকে সেই অদ্ভুত রন্ধন প্রণালী দেখাইলেন। আমি কৌতূহল আক্রান্ত হইয়া জিজ্ঞাসা করিলাম, আপনারা সৌর উত্তাপ সংগ্রহ করেন কি প্রকারে? ভগিনী বলিলেন, কি রূপে সৌরকর আমাদের করায়ত্ত হইয়াছে তাহার ইতিহাস শুনিবেন। ৩০ বছর পূর্বে যখন আমাদের বর্তমান মহারানী সিংহাসন প্রাপ্ত হন, তখন তিনি ১৪ বর্ষীয়া বালিকা ছিলেন। তিনি নামত রানী ছিলেন, প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী রাজ্য শাসন করিতেন। মহারানী বাল্যকাল হইতে বিজ্ঞান চর্চা করিতে ভালোবাসিতেন। সাধারণ রাজকন্যাদের ন্যায় তিনি বৃথা সময় ব্যাপন করিতেন না। একদিন তাহার খেয়াল হইল যে তাহার রাজ্যের সমুদয় স্ত্রীলোকই সুশিক্ষা প্রাপ্ত হোক। মহারানীর খেয়াল, সে খেয়াল তৎক্ষণাৎ কার্যে পরিণত হইল। অচিরে গভর্নমেন্ট পক্ষ হইতে অসংখ্য বালিকা স্কুল স্থাপিত হইল। এমনকি পল্লী গ্রামেও উচ্চশিক্ষার অমীয় স্রোত প্রবাহিত হইল। শিক্ষার বিমল জ্যোতিতে কুসংস্কাররূপ অন্ধকার তিরোহিত হইতে লাগিল এবং বাল্যবিবাহ প্রথাও রহিত হইল। ২১ বৎসর বয়ক্রমের পূর্বে কোনো কন্যার বিবাহ হইতে পারিবে না, এই আইন হইল। আর এক কথা, এই পরিবর্তনের পূর্বে আমরা আপনাদের মতো কঠোর অবরোধে বন্দিনী থাকিতাম। এখন কিন্তু বিপরীত অবস্থা। এই বলে আমি হাসিলাম। স্ত্রীলোক ও পুরুষের মধ্যে ব্যবধান সেই প্রকারে আছে। কতদিন তাহারা বাহিরে থাকিবে? আমরা গড়ে ছিলাম, এখন তাহারা গড়ে, আমরা বাহিরে আছি। পরিবর্তন প্রকৃতিরই নিয়ম। কয়েক বৎসরের মধ্যে আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হইল, তথায় বালকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। আমাদের পৃষ্ঠপোষিকা স্বয়ং মহারানী, আর কি কোনো অভাব থাকিতে পারে? অবলাগন অত্যন্ত নিবিষ্ট চিত্তে বিজ্ঞান আলোচনা আরম্ভ করিলেন। এই সময় রাজধানীর একতর বিশ্ববিদ্যালয়ের মহিলা প্রিন্সিপাল একটি অভিনব বেলুন নির্মাণ করিলেন। এই বেলুনে কতগুলো নল সংযোজন করা হইল। বেলুনটি শূন্যের মেঘের উপরে স্থাপন করা গেল এবং বায়ুর আর্দ্রতা ওই বেলুনে সংগ্রহ করিবার উপায় ছিল। এইরূপে জলধরকে ফাঁকি দিয়া তাহারা বৃষ্টির জল করায়ত্ত করিলেন। বিদ্যালয়ের লোকেরা সর্বদা ওই বেলুনের সাহায্যে জল গ্রহণ করিত কিনা তাই আর মেঘমালায় আকাশ আচ্ছন্ন হইতে পারিত না। এই অদ্ভুত উপায়ে বুদ্ধিমতী লেডি প্রিন্সিপাল প্রাকৃতিক ঝড় বৃষ্টি নির্ধারণ করিলেন। বটে, তাই আপনাদের এখানে পথে কর্দম দেখিলাম না। কিন্তু আমি কিছুতেই বুঝিতে পারিলাম না নলের ভিতর বায়ুর আর্দ্রতা কিরূপে আবদ্ধ থাকিতে পারে, আর ওই রূপে বায়ু হইতে জল সংগ্রহ করাই বা কিরূপে সম্ভব। তিনি আমাকে ইহা বুঝাইতে অনেক চেষ্টা করিলেন, কিন্তু আমার যে বুদ্ধি, তাহাতে আবার বিজ্ঞান রসায়নের সঙ্গে আমাদের কোনো পরিচয় নাই। সুতরাং ভগিনী সারার ব্যাখ্যা কোনো মতে আমার বোধগম্য হইল না। যাহা হোক, তিনি বলিয়া যাইতে লাগিলেন। দ্বিতীয় বিশ্ববিদ্যালয় এই জলধর বেলুন দর্শনে অতি বিস্মিত হইল। অতিহিংসায় তাহার উচ্চাকাঙ্ক্ষা সহস্রগুণ বর্ধিত হইল। প্রিন্সিপাল মনস্থর করিলেন যে এমন কি অসাধারণ বস্তু সৃষ্টি করা যায় যাহাতে কাদম্বিনী বিজয়ী বিদ্যালয়কে পরাভূত করা যায়। তাহারা অল্পকালের মধ্যে একটি যন্ত্র নির্মাণ করিলেন, তদ্বারা সূর্য উত্তাপ সংগ্রহ করা যায়। কেবল ইহাই নহে, ইহারা প্রচুর পরিমাণে ওই উত্তাপ সংগ্রহ করিয়া রাখিতে পারেন এবং ইচ্ছামতো যথাযথ বিতরণ করিতে পারেন।
যৎকালে এদেশের রমণীবৃন্দ নানাবিধ বৈজ্ঞানিক অনুশীলনে নিযুক্ত ছিলেন। পুরুষেরা তখন সৈনিক বিভাগের বলবৃদ্ধির চেষ্টায় ছিলেন। যখন নরবীরগণ শুনিতে পেলেন যে জানানা বিশ্ববিদ্যালয়দ্বয় বায়ু হইতে জল গ্রহণ করিতে এবং সূর্য উত্তাপ সংগ্রহ করিতে পারে, তাহারা তাচ্ছিল্যের ভাবে হাসিলেন। এমনকি তাহারা বিদ্যালয়ের সমুদয় কার্যপ্রণালীকে স্বপ্ন কল্পনা বলিয়া উপহাস করিতেও বিরত হন নাই। আমি বলিলাম, আপনাদের কার্যকলাপ বাস্তবিক অত্যন্ত বিস্ময়কর, কিন্তু এখন বলুন দেখি আপনারা পুরুষদের কি প্রকারে অন্তঃপুরে বন্দী করিলেন? কোনরূপ ফাঁদ পাতিয়াছিলেন নাকি? ভগিনী বলিলেন, না, তাহারা যে নিজে ধরা দিবেন ইহাও তো সম্ভব নয়। মুক্ত স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে স্বেচ্ছায় চতুষ্প্রাচীরের অভ্যন্তরে বন্দী হইবে কোন পাগল? তবে অবশ্যই পুরুষেরা কোনরূপ আপনাদের দ্বারা পরাভূত হইয়াছিলেন। হ্যাঁ, তাই বটে। কে প্রথম পুরুষ প্রবরদের পরাভূত করিল? সম্ভবত কতিপয় নারী যোদ্ধা। না, এদেশে পুরুষদের বাহুবলে পরাস্ত করা হয় নাই। হ্যাঁ, ইহাও অসম্ভব বটে, কারণ পুরুষের বাহু নারীর বাহু অপেক্ষা দুর্বল নহে, তবে মস্তিষ্ক বলে। ইহাদের মস্তিষ্কও তো রমণীদের তুলনায় বৃহত্তর গুরুতর, না কি বলেন? মস্তিষ্ক গুরুতর হইলে কি, হস্তির মস্তিষ্কও তো মানুষের তুলনায় বৃহৎ এবং ভারী। তবুও তো মানুষ হস্তিকে শৃঙ্খলাবদ্ধ করিয়াছে, ঠিক তো? কিন্তু কি প্রকারে কর্তারা বন্দী হইলেন এই কথা জানিবার জন্য আমি বড় উৎসুক হইয়াছি। শীঘ্র বলুন, আর বিলম্ব সহে না। স্ত্রীলোকের মস্তিষ্ক পুরুষের অপেক্ষা ক্ষিপ্রকারী, এই কথা অনেকেই স্বীকার করেন। পুরুষ কোনো সিদ্ধান্ত উপনীত হইবার পূর্বে অনেক ভাবে এবং অনেক যুক্তিতর্কের সাহায্যে বিষয়টি বোধগম্য করে, কিন্তু রমণী বিনা চিন্তায় হঠাৎ সেই সিদ্ধান্তে উপনীত হয়। যা হোক, 10 বৎসর পূর্বে যখন সৈনিক বিভাগের কর্মচারীগণ আমাদের বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদিকে স্বপ্ন কল্পনা বলে উপহাস করিয়াছিলেন, তখন কতিপয় ছাত্রী তদুত্তরে কিছু বলিতে চাহিতেছিলেন, কিন্তু উভয় বিশ্ববিদ্যালয়ের লেডি প্রিন্সিপাল বাধা দিলেন। তাহারা বলিলেন যে, তোমরা বাক্যে উত্তর না দিয়া সুযোগ পাইলে কার্য দ্বারা উত্তর দাও। ঈশ্বরের কৃপায় এই উত্তর দিবার সুযোগের জন্য ছাত্রীদিগকে অধিক দিন অপেক্ষা করিতে হয় নাই। ভারী আশ্চর্য! আমি অতি আনন্দে আত্মসংবরণ করিতে না পারিয়া করতালি দিয়া বলিলাম, এখন দাম্ভিক ভদ্রলোকেরা অন্তঃপুরে বসিয়া স্বপ্ন কল্পনায় বিভোর রহিয়াছেন। ভগিনী সারা বলিয়া যাইতে লাগিলেন। কিছুদিন পরে কয়েকজন বিদেশি লোক এদেশে আসিয়া আশ্রয় লইল। তাহারা কোনো প্রকার রাজনৈতিক অপরাধে অভিযুক্ত ছিল। তাহাদের রাজা ন্যায়সঙ্গত সুশাসন ও সুবিচারের পক্ষপাতী ছিলেন না। তিনি কেবল স্বামিত্ব ও অপ্রতিহত বিক্রম প্রকাশে তৎপর ছিলেন। তিনি আমাদের সহৃদয়া মহারানীকে ওই আসামি দরিয়া দিতে অনুরোধ করিলেন, কিন্তু মহারানী তো দয়া প্রতিমা জননীর জাতি, সুতরাং তাহার আশ্রিত হতভাগ্যদিগকে ক্ষুদ্র রাজার সুনীত পিপাসার নিবৃত্তির জন্য ধরিয়া দিলেন না। প্রবল ক্ষমতাশালী রাজা ইহাতে ক্রোধান্ধ হইয়া আমাদের সহিত যুদ্ধ করিতে প্রস্তুত হইলেন। আমাদের রণসজ্জাও প্রস্তুত ছিল, সৈন্য সেনানীগণও নিশ্চিন্ত ছিলেন। তাহারা বিরচিত উৎসাহে শত্রুর সম্মুখীন হইলেন। তুমুল সংগ্রাম বাধিল, রক্তগঙ্গায় দেশ ডুবিয়া গেল। প্রতিদিন যোদ্ধাগণ অম্লান বদনে পতঙ্গ পায় সমরনলে প্রাণ বিসর্জন দিতে লাগিল, কিন্তু শত্রুপক্ষ অত্যন্ত প্রবল ছিল। তাহাদের গতিরোধ করা অসম্ভব হইয়া পড়িল। আমাদের সেনাদল প্রাণপণে কেশরী বিক্রমে যুদ্ধ করিয়া সৈন্যে সৈন্যে পশ্চাদিবর্তী হইতে লাগিলেন এবং শত্রুগণ ক্রমশ অগ্রসর হইল। কেবল বেতনভোগী সেনা কেন, দেশের ইতর ভদ্র সকলে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইল। এমনকি 60 বছরের বৃদ্ধ হইতে ষোড়শ বর্ষীয় বালক পর্যন্ত সমরসায়ী হইতে চলিল। কতিপয় প্রধান সেনাপতি নিহত হইলেন, অসংখ্য সেনা প্রাণ হারাইল। অবশিষ্ট যোদ্ধাগণ বিতাড়িত হইয়া পৃষ্ঠ প্রদর্শনে বাধ্য হইল। শত্রু এখন রাজধানী হইতে মাত্র 12-13 ক্রুশ দূরে অবস্থিত, আর 2-4 দিবসের যুদ্ধের পরেই তাহারা রাজধানী আক্রমণ করিবেন। এই সংকট সময়ে সম্রাজ্ঞী জনকতক বুদ্ধিমতী মহিলাকে লইয়া সভা আহ্বান করিলেন। এখন কি করা কর্তব্য, ইহা সবার আলোচ্য বিষয় ছিল। কেহ প্রস্তাব করিলেন যে রীতিমতো যুদ্ধ করিতে যাইবেন। অন্য দল বলিলেন যে ইহা অসম্ভব, কারণ একে তো অবলারা সমর নৈপুণ্যে অনভিজ্ঞ, তাহাতে আবার কৃপাণ, তুষাদান বন্দুক ধারণে অক্ষম। তৃতীয় দল বলিলেন যে যুদ্ধ নৈপুণ্য দূরে থাকুক, রমণীর শারীরিক দুর্বলতাই প্রধান অন্তরায়। মহারানী বলিলেন, যদি আপনারা বাহু বলে দেশ রক্ষা করিতে না পারেন, তবে মস্তিষ্ক বলে দেশ রক্ষার চেষ্টা করুন। সকলে নিরুত্তর, সভাস্থল নীরব।
মহারানী মৌন ভঙ্গ করিয়া পুনরায় বলিলেন, যদি দেশ ও সম্ভ্রম রক্ষা করিতে না পারি তবে আমি নিশ্চয়ই আত্মহত্যা করিব। এবার দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ের লেডি প্রিন্সিপাল উত্তর দিলেন যে তিনি এতক্ষণে নীরবে চিন্তা করিতেছিলেন। এখন অতি ধীরে গম্ভীরভাবে বলিলেন যে বিজয় লাভের আশা ভরসা তো নাই, শত্রু প্রায় গৃহতোরণে। তবে তিনি একটি সংকল্প স্থির করিয়াছেন, যদি এই উপায়ে শত্রু পরাজিত হয় তবে তো সুখের বিষয়। এই উপায় ইতিপূর্বে আর কেহ অবলম্বন করেন নাই। তিনি প্রথম এই উপায়ে শত্রুর জয়ের চেষ্টা করিবেন। এই তাহার শেষ চেষ্টা। যদি এই উপায়ে কৃতকার্য হওয়া না যায় তবে অবশ্য সকলে আত্মহত্যা করিবেন। উপস্থিত মহিলাবৃন্দ দৃঢ় প্রতিজ্ঞা করিলেন যে তাহারা কিছুতেই দাসত্ব শৃঙ্খল করিবেন না। সেই গভীর নিস্তব্ধ রজনীতে মহারানীর সভাগৃহ অবলা কণ্ঠের প্রতিজ্ঞাধ্বনিতে পুনঃ পুনঃ প্রতিধ্বনিত হইল। প্রতিধ্বনি ততোধিক উল্লাসের স্বরে বলিল, আত্মহত্যা করিব। সে যেন ততোধিক তোজব্যঞ্জক স্বরে বলিল, বিদেশীয় অধীনতা স্বীকার করিব না। সম্রাজ্ঞী তাহাদিকে আন্তরিক ধন্যবাদ দিলেন এবং লেডি প্রিন্সিপালকে তাহার নতুন উপায় অবলম্বন করিতে অনুরোধ করিলেন। লেডি প্রিন্সিপাল পুনরায় দণ্ডায়মান হইয়া সসম্ভ্রমে বলিলেন, আমরা যুদ্ধযাত্রা করিবার পূর্বে পুরুষদের অন্তঃপুরে প্রবেশ করা উচিত। আমি পর্দার অনুরোধে এই প্রার্থনা করি। মহারানী উত্তর করিলেন, অবশ্য তাহা তো হইবেই। পরদিন মহারানীর আদেশপত্রে দেশের পুরুষদিগকে জ্ঞাপন করা হইল যে অবলারা যুদ্ধ করিবেন, সেই জন্য সমস্ত নগরের পর্দা হওয়া উচিত। সুতরাং স্বদেশ ও স্বাধীনতা রক্ষার অনুরোধে পুরুষদের অন্তঃপুরে থাকিতে হইবে। অবলার যুদ্ধযাত্রার কথা শুনিয়া ভদ্রলোকেরা প্রথমে হাস্য সম্বর করিতে পারিলেন না, পরে ভাবিলেন মন্দ কি। তাহারা আহত এবং অত্যন্ত শ্রান্ত ক্লান্ত ছিলেন, যুদ্ধে আর রুচি ছিল না। কাজেই মহারানীর এই আদেশকে তাহারা ঈশ্বর প্রেরিত শুভ আশীর্বাদ মনে করিলেন। মহারানীকে ভক্তি সহকারে নমস্কার করিয়া তাহারা বিনা বাক্য ব্যয়ে অন্তঃপুরে আশ্রয় হইলেন। তাহাদের দৃঢ় বিশ্বাস ছিল যে দেশ রক্ষার কোনো আশা নাই, মরণ ভিন্ন গন্তব্য নাই। দেশের ভক্তিমতী কন্যাগণ সমরচ্ছলে মৃত্যু আলিঙ্গন করিতে যাইতেছে। তাহাদের এই অন্তিম বাসনায় বাধা দেওয়ার প্রয়োজন কি? শেষটায় কি হয় দেখিয়া দেশভক্ত সম্ভ্রান্ত পুরুষগণ আত্মহত্যা করিবেন। অতঃপর লেডি প্রিন্সিপাল 200 ছাত্রী সমবিহারে সমরাঙ্গনে যাত্রা করিলেন। আমি বাধা দিয়া বলিলাম, দেশের পুরুষ দিগকে তো পর্দার অনুরোধে জেলখানায় বন্দী করিলেন, যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের বিরুদ্ধে পর্দার আয়োজন করিলেন কিভাবে? উচ্চ প্রাচীরের ছিদ্র দিয়া গুলি বর্ষণ করিয়াছিলেন নাকি? না ভাই, গুলি তো নারী যুদ্ধদের সঙ্গে ছিল না। অস্ত্র দ্বারা যুদ্ধ জয়ের সম্ভাবনা থাকিলে আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর প্রয়োজন ছিল কি? আর শত্রুর বিরুদ্ধে পর্দার বন্দোবস্ত করিবার আবশ্যক ছিল না, যেহেতু তাহারা অনেক দূরে ছিল। বিশেষত তাহারা আমাদের দিকে দৃষ্টিপাত করিতে অক্ষম ছিল। আমি রঙ্গ করিয়া বলিলাম, হয়তো রণভূমে মূর্তিমতী সৌদামিনীদের প্রভা দর্শনে তাহাদের নয়ন ঝলসিয়া গিয়াছিল। তাহাদের নয়ন ঝলসিয়া ছিল সত্য, কিন্তু সৌদামিনীর প্রভায় নয়, স্বয়ং তপনের প্রখর কারণে। বটে, কি প্রকারে? আর আপনারা বিনা অস্ত্রে যুদ্ধ করিলেন কিরূপে? যোদ্ধার সঙ্গে সেই সূর্যোত্তাপ সংগ্রহের যন্ত্র ছিল মাত্র। আপনি কখনো স্টিমারের সার্চলাইট দেখিয়াছেন? দেখিয়াছি। তবে মনে করুন আমাদের সঙ্গে ন্যূনতম 20,000 সার্চলাইট ছিল। অবশ্য সে যন্ত্রগুলি ঠিক সার্চলাইটের মতো নয়, তবে অনেকটা সাদৃশ্য আছে। কেবল আপনাকে বুঝাইবার জন্য তাহাকে সার্চলাইট বলিতেছে। স্টিমারের সার্চলাইটে উত্তাপের প্রখরতা থাকে না, কিন্তু আমাদের সার্চলাইটে ভয়ানক উত্তাপ ছিল। ছাত্রীগণ যখন সেই সার্চলাইটের কেন্দ্রভূত উত্তাপরশ্মি শত্রুর দিকে পরিচালিত করিলেন, তখন তাহারা হয়তো ভাবিয়াছিলেন, এ কি ব্যাপার, শত সহস্র সূর্য মর্তে অবতীর্ণ। সেই উগ্র উত্তাপ ও আলোক সহ্য করিতে না পারিয়া শত্রুগণ দিক বেদিক জ্ঞানশূন্য হইয়া পলায়ন করিল। নারীর হস্তে একটি লোকেরও মৃত্যু হয় নাই, এক বিন্দু নরশুনিতেও বসুন্ধরা কলঙ্কিত হয় নাই। অথচ শত্রু পরাজিত হইল। তাহারা প্রস্থান করিলে পর তাহাদের সমুদয় অস্ত্রশস্ত্র সূর্যকিরণে দগ্ধ করা হইল। আমি বিস্ময়ে আবির্ভূত হইয়া বলিলাম, যদি বারুদ দগ্ধকালে ভয়ানক দুর্ঘটনা হইয়া আপনাদের কোনো অনিষ্ট হইত? আমাদের অনিষ্টের সম্ভাবনা ছিল না, কারণ বারুদ ছিল বহুদূরে। আমরা রাজধানীতে থাকিয়াই সার্চলাইটের তীব্র উত্তাপ প্রেরণ করিয়াছিলাম, তবে অতিরিক্ত সতর্কতার সঙ্গে জলদর বেলুন সঙ্গে রাখা হইয়াছিল। তদবধি
আর কোনো প্রতিবেশী রাজা মহারাজা আমাদের দেশে আক্রমণ করে দিয়ে আসেন নাই। তারপর পুরুষ প্রবরেরা অন্তঃপুরের বাহিরে আসিতে চেষ্টা করেন নাই কি? হ্যাঁ, তাহারা মুক্তি পাইতে চেষ্টা করিয়াছিলেন। কতিপয় পুলিশ কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট এই মর্মে মহারানীর সমীপে আবেদন করিয়াছিলেন যে যুদ্ধে অকৃতকার্য হওয়ার দোষে সমর বিভাগের কর্মচারীগণে দোষী, সেজন্য তাহাদিগকে বন্দী করা ন্যায়সঙ্গত হইয়াছে। কিন্তু অপর রাজপুরুষেরা তো কদাচ কর্তব্যে অবহেলা করেন নাই, তবে তাহারা অন্তপুরে কারাগারে বন্দী থাকিবেন কেন? তাহাদের পুনরায় স্ব কার্যে নিযুক্ত করিতে আজ্ঞা হোক। মহারানী তাহাদিগকে জানাইলেন যে যদি আবার কখনো রাজকার্যে তাহাদের সহায়তার আবশ্যক হয়, তবে তাহাদিগকে যথাবিধি কার্যে নিযুক্ত করা হইবে। রাজ্য শাসনের ব্যাপারে তাহাদের সাহায্যের প্রয়োজন না হওয়া পর্যন্ত তাহারা যেখানে আছেন সেখানেই থাকুন। আমরা এই প্রথাকে জানানা না বলিয়া মর্দানা বলি। আমি বলিলাম, বেশ তো, কিন্তু এক কথা, পুলিশ ম্যাজিস্ট্রেট ইত্যাদি তো মর্দানায় আছেন, আর চুরি ডাকাতির তদন্ত, হত্যাকাণ্ডের প্রভৃতি অত্যাচার অনাচারের বিচার করে কে? যদবধি মর্দানা প্রথা প্রচলিত হইয়াছে, তদবধি এদেশে কোনো প্রকার পাপ কিংবা অপরাধ হয় নাই। সেজন্য আসামি গ্রেপ্তারের নিমিত্ত আর পুলিশের প্রয়োজন হয় না। ফৌজদারি মোকদ্দমার জন্য ম্যাজিস্ট্রেটের আবশ্যক নাই। তাই তো আমরা স্বয়ং শয়তানকেই শৃঙ্খলাবদ্ধ করিয়াছি, আর দেশে শয়তানি থাকিবে কিরূপে? যদি কোনো স্ত্রীলোক কখনো কোনো বেআইনি কাজ করে, তবে তাকে সংশোধন করা আপনাদের পক্ষে কঠিন নয়। যাহারা বিনা রক্তপাতে যুদ্ধ জয় করিতে পারে, অপরাধ ও অপরাধীকে তাড়াইতে তাহাদের কতক্ষণ লাগিবে? অতঃপর তিনি জিজ্ঞাসা করিলেন, প্রিয় সুলতানা, আপনি এখানে আরও কিছুক্ষণ বসিবেন নাকি আমার ঘরে চলিবেন? আমি সহস্যে বলিলাম, আপনার রান্নাঘরটি রানীর বসিবার ঘর অপেক্ষা কোনো অংশে নিকৃষ্ট নয়, কিন্তু কর্তাদের কাজ বন্ধ করিয়া এখানে আমাদের বসা অন্যায়। আমি তাহাদের বেদখল করিয়াছি বলিয়া হয়তো তাহারা আমাকে গালি দিতেছেন। আমি ভগিনী সারার বসিবার ঘরে যাইবার সময় ইতস্ত উদ্যানের সৌন্দর্য নিরীক্ষণ করিয়া বলিলাম, আমার বন্ধু বান্ধবেরা ভারী আশ্চর্য হইবেন যখন আমি দেশে গিয়া নারীস্থানের কথা বলিব। নন্দন কানন তুল্য নারীস্থানের নারীর পূর্ণ আধিপত্য, যৎকালে পুরুষেরা মর্দানায় থাকিয়া রন্ধন করেন, শিশুদের খেয়াল রাখেন, এক কথায় যাবতীয় গৃহকার্য করেন। আর রন্ধন প্রণালী এমন সহজ ও চমৎকার যে রন্ধনটাও অত্যন্ত আমোদজনক ব্যাপার। ভারতে যে সকল বেগম খানন প্রমুখ বড় ঘরের গৃহিণীরা রন্ধনশালায় ত্রিসীমায় যাইতে চাহেন না, তাহারা এমন কেন্দ্রীভূত সৌরকর পাইলে আর রন্ধন কার্যে আপত্তি করিতেন না। ভারতের লোকেরা একটু চেষ্টা করিলে সূর্যোত্তাপ লাভের উপায় করিতে পারেন। বিশেষ একখণ্ড কাজ তাহারা যেমন রবিকর একত্রিত করিয়া কাগজাদি দগ্ধ করা যায়, সেই রূপে কাজ বিশিষ্ট যন্ত্র নির্মাণ করিতে অধিক বুদ্ধি ও টাকা ব্যয় হইবে না। জানেন ভগিনী সারা, ভারতবাসীর বুদ্ধি সুপথে চালিত হয় না। জ্ঞান বিজ্ঞানের সহিত আমাদের সম্পর্ক নাই। আমাদের সব কার্যের সমাপ্তি বক্তৃতায়, সিদ্ধি করতালি লাভে। কোনো দেশে আপনা হইতে উন্নত হয় না, তাহাদিকে উন্নত করিতে হয়। নারীস্থানে কখনো স্বর্ণবৃষ্টি হয় নাই, কিংবা জোয়ারের জলেও মণিমুক্তা ভাসিয়া আসে নাই। তিনি হাসিয়া বলিলেন, না, তবেই দেখুন, 30 বৎসরে আপনারা একটা নগণ্য দেশকে সুসভ্য করিলেন, আর প্রকৃতপক্ষে 10 বছরেই আপনারা এই দেশকে স্বর্গতুল্য পুণ্যভূমিতে পরিণত করিতে পারিলেন। আর আমরা একটা সুসভ্য রত্নগর্ভা দেশকে ক্রমে উন্নত করিব দূরের কথা, বরং ক্রমশ তাহাকে দীনতমা শ্মশানে পরিণত করিতে বসিয়াছে। পুরুষের কার্যে আর রমণীর কার্যে এই প্রভেদ। আমি যে বলিয়াছিলাম পুরুষেরা কোনো ভালো কাজের সুচারুরূপে করিবার উপযুক্ত নহে, আপনি বোধহয় এতক্ষণে সে কথা বুঝিতে পারিলেন। হ্যাঁ, এখন বুঝিলাম, নারী যাহা 10 বৎসরে করিতে পারে, পুরুষ তাহা 100 বৎসরেও করিতে অক্ষম। আচ্ছা ভগিনী সারা, আপনারা ভূমিকর্ষণাদি কঠিন কার্য কি রূপে করেন? আমরা বিদ্যুতের সাহায্যে চাষ করি। চপলা আমাদের অনেক কাজ করিয়া দেয়, ভারী বোঝা উত্তোলন এবং বহনের কার্য সেই করে। আমাদের বায়ু শকটও তদ্বারা চালিত। দেখিতেছেন, এদেশে রেল বর্ণ পাকা বাঁধ সড়ক নাই, কেবল পদবজ্রে ভ্রমণের পথ আছে। সেজন্য এখানে রেলওয়ে দুর্ঘটনা ভয় নাই, রাজপথে লোকে শকট চক্রে পুষিত হন নাই। যে সব পথ আছে তাহা তো কুসুম সজ্জা বিশেষ। বলি, আপনারা কখনো কখনো অনাবৃষ্টিতে ক্লেশ ভোগ করেন কি? 10-11 বৎসর হইতে এখানে অতিবৃষ্টিতে কষ্ট পাইতে হয় না।
আপনি যে ওই যে বৃহৎ বেলুন তাহাতে নল দেখিতে পাইতেছেন, উহা দ্বারা আমরা যত ইচ্ছা বাড়ি বর্ষণ করিতে পারি এবং আবশ্যক মতো সমস্ত শস্যক্ষেত্রে জলসেচ করা হয়। এবং আবার জলপ্লাবনেও আমরা ঈশ্বর কৃপায় কষ্টভোগ করি না, যানযাওয়াত বা বজ্রপাতেরও উপদ্রব নাই। তবে এ দেশ তো বড় সুখের স্থান, আমারই ইহারাম সুখস্থান হয় নাই কেন? আপনারা ভারতবাসীর ন্যায় ঝগড়া কলহ করেন কি? এখানে কেহ গৃহবিবাদে সর্বস্বান্ত হয় কি? না ভগিনী, আমাদের কুন্দল করিবার অবসর নাই। আমরা সকলে সর্বদা কাজে ব্যস্ত থাকি, প্রকৃতি ভাণ্ডার অন্বেষণ করিয়া নানা প্রকার সুস্বচ্ছন্দতা আহরণের চেষ্টায় থাকি। অলসেরা কলহ করিতে সময় পায়, আমাদের সময় নাই। আমাদের গুণবতী মহারানীর স্বাদ সমস্ত দেশটাকে তিনি একটা উদ্যানে পরিণত করবেন। রানীর এই আকাঙ্ক্ষা অতি চমৎকার। আপনাদের প্রধান খাদ্য কি? ফল? ভালো কথা, আপনারাই তো সব কাজ করেন, তবে পুরুষেরা কি করেন? বড় বড় কলকারখানা যন্ত্রাদি পরিচালিত করেন, খাতাপত্র রাখেন। এক কথায় যদি বলি, তাহারা যাবতীয় কঠিন পরিশ্রম করেন এবং যে কার্যে কায়িক বলের প্রয়োজন সেই সব কার্য করেন। আমি হাসিয়ে বলিলাম, ও, তাহারা কেরানি মোটে মজুরের কাজ করিয়া থাকেন। কিন্তু কেরানি ও শ্রমজীবী বলিতে ঠিক যাহা বুঝাই এদেশের ভদ্রলোকেরা তাহা নহেন। তাহারা বিদ্যা বুদ্ধি সুশিক্ষা আমাদের অপেক্ষা কোন অংশে হীন নহে। আমরা শ্রম বন্টন করিয়া লইয়াছি, তাহারা শারীরিক পরিশ্রম করেন, আমরা মস্তিষ্ক চালনা করি। আমরা যে সকল যন্ত্রের উদ্ভাবন বা সৃষ্টি কল্পনা করি, তাহারা তাহা নির্মাণ করেন। নরনারী উভয়ের এই সমাজ দেহের বিভিন্ন অঙ্গ, পুরুষের শরীর রমণীর মন। তা বেশ, ভারতবাসী পুরুষেরা একথা শুনিলে খড়হস্ত হইবেন। তাহাদের মতে তাহারা একাই এক সহস্র তনমন, সব তাহারা নিজেই। আমরা তাহাদের ছাই ফেলিবার জন্য ভাঙ্গা কুলা মাত্র। আপনাকে আরেকটি কথা জিজ্ঞাসা না করিয়া থাকিতে পারিতেছে না, আপনারা গ্রীষ্মকালে বাড়িঘর ঠান্ডা রাখেন কিরূপে? আমরা তো বৃষ্টিধারাকে স্বর্গের অমীয় ধারা মনে করি। আমাদেরও সুস্নিগ্ধ বৃষ্টিধারার অভাব হয় না, তবে আমরা পিপাসী চাতকের ন্যায় জলধরের কৃপা প্রার্থনা করি না। এখানে কাদম্বিনী আমাদের সেবিকা, সে আমাদের ইচ্ছা অনুযায়ী শীতল ফোয়ারার ধরনী সিক্ত করিয়া দেয়। আবার শীতকালে সূর্যোত্তাপে গৃহগুলি ঈষৎ উত্তপ্ত রাখা হয়। অতঃপর তিনি আমাকে তাহার স্নানাগার দেখাইলেন। এই কক্ষের ছাদটা বাক্সের ডালার মতো, ছাদ তুলিয়া ফেলিয়া ইচ্ছা মতো বৃষ্টির জলে স্নান করা যায়। প্রত্যেকের গৃহপ্রাঙ্গণে বেলুনের ন্যায় বৃহৎ জলাধার আছে। আদি বেলুনের সহিত ওই জলাধারগুলির যোগ আছে। আমি মুগ্ধভাবে বলিলাম, আপনারা ধন্য, স্বয়ং প্রকৃতি আপনাদের সেবাদাসী, আর কি চাই? পার্থিব সম্পদ তো আপনারা অতিশয় ধনী। আপনাদের ধর্মবিধান কিরূপ জিজ্ঞাসা করিতে পারি কি? আমাদের ধর্ম প্রেম ও সত্য। আমরা পরস্পরকে ভালোবাসিতে ধর্ম তো বাধ্য, এবং প্রাণান্তেও সত্য ত্যাগ করিতে পারি না। যদি কালে বদ্রে কেহ মিথ্যা বলে, তবে তাহার প্রাণদণ্ড হয় না? প্রাণদণ্ড হয় না। আমরা ঈশ্বরের সৃষ্টি জগতের জীবহত্যায়, বিশেষ করে মানব হত্যার আমোদ বোধ করি না। কাহারও প্রাণনাশ করিতে অপর প্রাণীর কি অধিকার? অপরাধীকে নির্বাসিত করা হয় এবং তাহাকে এই দেশের কিছুতেই পুনঃপ্রবেশ করিতে দেওয়া হয় না। কোনো মিথ্যাবাদীকে কখনো ক্ষমা করা হয় নাকি? যদি কেহ অকপট হৃদয়ে অনুতপ্ত হয়, তাহাকে ক্ষমা করা যায়। এ নিয়ম অতি উত্তম। এখানে যেন ধর্মই রাজত্ব করিতেছে। ভালো একেবারে মহারানীকে দেখিতে পাইব কি? যিনি করুণা প্রতিমা, নানা গুণের আধার, তাহাকে দেখিলেও পূর্ণ হয়। বেশ, চলুন। এই বলিয়া ভগিনী সারা যাত্রার আয়োজন করিতে লাগিলেন। একখণ্ড তক্তার দুইখানি আসন স্ক্রু দ্বারা আটা হইল। পরে তিনি কতিপয় গোলা আনিলেন। গোলা কয়টি দেখিতে বেশ চকচক করিতেছিল। কোন ধাতুতে গঠিত তাহা ঠিক বুঝিতে পারিলাম না। আমার মনে হইল উৎকৃষ্ট রৌপ্য নির্মিত বলিয়া। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন আমার ওজন কত। আমি জীবনে কোনোদিন ওজন হই নাই, কাজেই নিজের গুরুত্ব আমার জানা ছিল না। ভগিনী বলিলেন, আসুন, আসুন, তবে আপনাকে ওজন করি। ওজনটা জানা প্রয়োজন। আমি ভাবলাম, একই ব্যাপার। যাহা হোক, ওজন আমি 1 মণ 16 সের হইলাম। শুনিলাম তিনি 38 সের মাত্র। তবে ভগিনী সারার অপেক্ষা আর কোনো গুণে না হোক, আমি গুরুত্বে বেশি তো। তারপর দেখিলাম ওই চকচকে গোলার ছোট বল দুটি গোলা ওই তক্তার সংযোগ করা হইল। আমি প্রশ্ন করিয়া জানিলাম সেগুলা হাইড্রোজেন পূর্ণ। তাহারই সাহায্যে আমরা শূন্যে উত্থিত হইব। বিভিন্ন ওজনের বস্তু উত্তোলনের নিমিত্ত ছোট বড় বিবিধ ওজনের হাইড্রোজেনের গোলা ব্যবহৃত হয়। তখন বুঝিলাম এই জন্য আমার ওজন অবগত হওয়ার প্রয়োজন ছিল।
অতঃপর এই রূপে বায়ুযানে দুটি পাখার মতো ফলা সংযুক্ত হইল। শুনিলাম ইহা বিদ্যুৎ দ্বারা পরিচালিত। আমরা উভয়ে আসনে উপবেশন করিলে পর তিনি ওই পাখার কল টিপিলেন। প্রথমে আমাদের তখ্তের রওনাখানি 7-8 হাত ঊর্ধ্বে উত্থিত হইল, তারপর বায়ু ভরে উড়িয়া চলিল। আমি ভাবিলাম এমন জ্ঞান বিজ্ঞান উন্নত দেশের অধীশ্বরীকে দেখিতে যাইতেছে, যদি আমার কথাবার্তায় তিনি আমাকে নিতান্তই মূর্খ ভাবেন এবং সেই সঙ্গে আমাকে স্বাদের হিন্দুস্তানকে মূর্খস্থান মনে করেন। কিন্তু অধিক ভাববার সময় ছিল না। সবে তখ্তেতে রওনায় শূন্যে উড়িতে আরম্ভ করিয়াছে, আর অমনি দেখি আমরা চাপলা গতিতে রাজধানীতে উপনীত। সেই বায়ুযানে বসিয়া দেখিতে পাইলাম সখী সহচরী পরিবেষ্টিতা মহারানী তাহার 4 বৎসর বয়স্ক কন্যার হাত ধরিয়া উদ্যানে ভ্রমণ করিতেছেন, এবং সমস্ত রাজধানী যেন একটি বিরাট কুসুম কুঞ্জ বিশেষ। তাহার সৌন্দর্যের তুলনা এই জগতে নাই। মহারানী দূর হইতে ভগিনী সারাকে চিনিতে পারিয়া বলিলেন, বাহ, আপনি এখানে? ভগিনী সারা রানীকে অভিবাদন করিয়া ধীরে ধীরে তখ্তে রওনা অবনত করিলেন। আমরা অবতরণ করিলাম। আমি যথাবিধি মহারানীর সহিত পরিচিত হইলাম। তাহার অমায়িক ব্যবহারে আমি মুগ্ধ হইলাম। আমার যে শঙ্কা ছিল তিনি আমাকে কি যেন মনে করেন, সে ভয় দূর হইল। তাহার সহিত রাজনীতি সম্বন্ধে বিবিধ প্রসঙ্গ হইল। বাণিজ্য ব্যবসা সম্বন্ধেও কথা উঠিয়াছিল। তিনি বলিলেন যে অবাধ বাণিজ্যে তাহার আপত্তি নাই, কিন্তু যে সকল দেশে রমণীবৃন্দ অন্তপুরে থাকে, অথবা যেসব দেশে নারী কেবল বিবিধ বসনভূষণে সজ্জিত হইয়া পুত্তলিকাবত জীবন বহন করেন, সে দেশের কোনো কাজ তিনি করেন না। তাহারা বাণিজ্যের নিমিত্তে নারী স্থানে আসিতে বা আমাদের সহিত কাজকর্ম করিতে অক্ষম। এ কারণে অন্য দেশের সহিত আমাদের বাণিজ্য ব্যবসা চলিতে পারে না। পুরুষেরা নৈতিক জীবনে অনেকটা হীন বলিয়া আমরা তাহাদের সহিত কোনো প্রকার কারবার করিতে ইচ্ছুক নহি। আমরা অপরের জমি জমার প্রতি লোভ করিয়া 2-10 বিঘা ভূমির জন্য রক্তপাত করি না, অথবা 1 খণ্ড হীরকের জন্য যুদ্ধ করি না। যদ্যপি তাহা কোহেনুর অপেক্ষা শতগুণ শ্রেষ্ঠ হয়, কিংবা কাহারও ময়ূর সিংহাসন দর্শনে হিংসা করি না। আমরা অতল জ্ঞান সাগরে ডুবিয়া রত্ন আহরণ করি। প্রকৃতি মানবের জন্য তাহার অক্ষয় ভাণ্ডারে যে অমূল্য রত্নরাজি সঞ্চয় করিয়া রাখিয়াছে, আমরা তাহাই ভোগ করি। তাহাতে আমরা সন্তুষ্ট চিত্তে জগৎ ঈশ্বরকে ধন্যবাদ দিই। মহারানীর নিকট বিদায় লইয়া আমি সেই সুপ্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় দেখিতে গেলাম, এবং কতিপয় কয়লা কারখানা, রসায়নাগার, মানমন্দিরও দেখিলাম। উপরোক্ত দ্রষ্টব্য স্থান পরিদর্শনের পর আমার পুনরায় সেই বায়ুযানে আহরণ করিলাম। কিন্তু যেই আমাদের তখ্তে রওনাখানি হইল, ঈষতে হেলিয়া ঊর্ধ্বে উঠিতে লাগিল, আমি কি জানি কি রূপে আসনচ্যুত হইলাম। সেই পতনে আমি চমকিয়া উঠি। চক্ষু খুলিয়া দেখি আমি তখনও সেই আরাম কেদারে উপবিষ্টা।